Assalamu alaikum everyone. Welcome to today's lecture 4 of Critical Theories and Literary Criticism. আজকে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স এই ক্রিটিক্যাল এসে থেকে চ্যাপ্টার 13 টু চ্যাপ্টার 16 চ্যাপ্টার 13 থেকে চ্যাপ্টার 16 পর্যন্ত আমরা স্টাডি করব। স্লাইডগুলো অ্যাভেলেবল থাকবে মেসেঞ্জারে এবং গুগল ক্লাসরুমে। আপনারা কাইন্ডলি কালেক্ট করে নেবেন। আপনারা মন দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় পরবর্তীতে অবশ্যই আমাকে জানাবেন। আমরা তাহলে আজকের আলোচনা শুরু করি। লেটস স্টার্ট। প্রথম স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিভিশন করছি গত ক্লাস এবং তার আগের ক্লাসের কিছু আলোচনা, যেটা প্রাসঙ্গিক। A perfect tragedy should have a complex plan, যেটা গত ক্লাসেও বলেছিলাম, তার আগের ক্লাসেও বলেছি। একটা ট্র্যাজেডি যদি পারফেক্ট হিসেবে আমরা দাবি করতে চাই, তবে তার প্ল্যানটা হতে হবে কমপ্লেক্স। এখন কমপ্লেক্স প্ল্যান মানে কি? কমপ্লেক্স প্ল্যান থাকা বলতে কি বোঝাচ্ছে? কমপ্লেক্স প্ল্যান মিনস using reversal and recognition to imitate actions which elicit fear or pity, যেটাকে আমরা ক্যাথারসিস বলছি, in the audience. কমপ্লেক্স প্ল্যান তাহলে আমরা কোন প্লটটাকে বলবো? কমপ্লেক্স প্ল্যান বলতে আমরা কি বোঝাচ্ছি? কমপ্লেক্স প্ল্যান বলতে আমরা বোঝাচ্ছি ইউজিং রিভার্সাল অ্যান্ড রিকগনিশন। এখানে রিভার্সাল এবং রিকগনিশন দুইটাই থাকতে হবে। টুইস্ট এবং ডিসকভারি দুইটা একসাথে থাকতে হবে। এবং আলটিমেটলি ট্র্যাজেডিতে পোয়েট অর রাইটার তাকে যে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে টু ইমিটেট অ্যাকশন। আমাদের বাস্তব জীবনের বিভিন্ন কার্যক্রম সেটাকে অনুকরণ করে ট্র্যাজেডিতে উপস্থাপন করতে হবে। কাল্পনিক কোনো কার্যক্রমকে যদি আমরা ট্র্যাজেডিতে স্থান দিই, তাহলে কিন্তু তা দর্শকের মনে আকাঙ্ক্ষিত অনুভূতি জাগ্রত করতে ব্যর্থ হবে। ট্র্যাজেডি মানেই হচ্ছে এখানে আমাদের রিয়েল লাইফ অ্যাকশনের ইমিটেশন থাকবে। শুধু ইমিটেশন থাকলেই হবে না, সেখানে রিভার্সাল এবং রিকগনিশন থাকতে হবে। আলটিমেটলি এই রিভার্সাল এবং রিকগনিশন দুইটা যখন চমৎকারভাবে সিনথেসাইজড হবে, যখন একসাথে হবে, তখন দিস কম্বিনেশন অফ রিভার্সাল এন্ড রিকগনিশন ইট উইল এলিসিট ফিয়ার অর পিটি। আমাদের মনে এটা ভয় এবং করুণার অনুভূতি জাগ্রত করবে। এর ফলে আমাদের অনুভূতি তার একটা বহিঃপ্রকাশ ঘটবে। আমরা we will fail to control our emotion of pity and fear. যখন আমরা ব্যর্থ হব তখনই আমাদের পারজেশন হবে, অনুভূতির পারজেশন হবে, যেটা গত ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করেছি। ক্যাথারসিস হবে। কোথায় হবে ক্যাথারসিস? ইন দ্য অডিয়েন্স, দর্শকের মনে। এখন আমরা আবার একটু রিভাইজ করি যে কিভাবে তাহলে পিটি এবং ফিয়ার আমাদের মনে জাগ্রত হয় এবং ওয়াই, হাউ অ্যান্ড ওয়াই ক্যাথারসিস হ্যাপেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স। দর্শকের মনে কিভাবে ক্যাথারসিস এর সৃষ্টি হয় এবং কেন হয়। If we simply present the spectacle of a virtuous man suffering adversity, ট্র্যাজেডিতে শুধুমাত্র একজন ভালো মানুষ, একজন পুণ্যবান পারফেক্ট পারসন, তাকে যদি আমরা দেখি সে সাফার করছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি একজন পারফেক্ট ভার্চুয়াস ম্যান, একজন খুবই ভালো মানুষ, মহান মানুষ, সে ট্র্যাজেডিতে সাফার করছে। এটা আমাদেরকে শুধুমাত্র শক দেবে, আমরা শুধু শকড হব এবং
ইট ডাজ নট মেক আস এম্পাথাইজ উইথ দ্য হিরো। কিন্তু আমরা হিরোর সাথে কিন্তু নিজেদেরকে একাত্ম করতে পারবো না, আমরা কিন্তু ফিল করতে পারবো না। উই উইল ফেইল টু এম্পাথাইজ উইথ দ্য হিরো, কারণ সে অনেক বেশি ভালো, অনেক মহান, সাধারণ মানুষের থেকে অপেক্ষাকৃত মহান। যখন দেখবো একদম পারফেক্ট, 100% পারফেক্ট গ্রেট পারসন, সে যখন সাফার করছে আমরা শকড হব, কিন্তু আমরা কিন্তু ওইভাবে এম্পাথাইজ করতে পারবো না, এম্পাথাইজ করতে পারবো না। পিটি কখন জাগ্রত হয়? পিটি ইজ অ্যারাউজড বাই আনমেরিটেড মিসফরচুন। যখন কেউ মানে খুব দুর্ভাগ্যের শিকার হয়, মানে সে যখন দুর্ভাগ্যের শিকার হয়, সেই দুর্ভাগ্যটা সে আসলে ডিজার্ভ করে না। যখন আমরা দেখতে পাচ্ছি একজন খুবই দুর্দশায় পতিত, সে অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে, কিন্তু এই কষ্টটা সে ডিজার্ভ করে না, ইট ইজ আনমেরিটেড, আনডিজার্ভড, তখন কিন্তু আমাদের ওই ক্যারেক্টারের প্রতি সহানুভূতির জন্ম হয়। আমাদের মনে ফিয়ার, ভয় কখন জন্ম হয়? ফিয়ার অ্যারাউজড বাই দ্য মিসফরচুন অফ এ ম্যান লাইক আওয়ারসেলফ। আমাদেরই মতো কেউ একজন, আপনার আমার মতো কেউ একজন যখন সাফার করে, তখন কিন্তু আমাদের মনে ভয়ের জন্ম হয়। তখন আমাদের কি মনে হয়, আরে এই ব্যক্তি তো সাফার করছে, সে তো আমার মতোই, তার মানে যে কোনো সময় আমিও সাফার করতে পারি। ওই ব্যক্তির সাফারিংটা আমার জন্য একটা ওয়ার্নিং, আমার জন্য একটা সাবধান বাণী, তাই তো? আমার জন্য একটা সাবধান বাণী। সেই জন্য আমার মনে ভয়ের সৃষ্টি হয়। এই যে পিটি এন্ড ফিয়ার, এটাকে যদি ঠিকভাবে কম্বাইন করা যায়, তাহলেই কিন্তু ক্যাথারসিসের সৃষ্টি হবে। আমরা তাহলে ট্র্যাজেডির সংজ্ঞাটা একটু মনে করার চেষ্টা করি। আ গুড ট্র্যাজেডি প্রেজেন্টস আ ক্যারেক্টার। একটা ভালো, একটা পারফেক্ট ট্র্যাজেডি, একটা উন্নত মানের ট্র্যাজেডি আমাদের সামনে উপস্থাপন করছে আ ক্যারেক্টার, একটা চরিত্র। আ ক্যারেক্টার হুজ ডাউনফল কামস, যার পতন আসে বিকজ অফ এ ফ্ল ইন হিম, তার মধ্যে একটা ত্রুটি থাকার কারণে, একটা ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা থাকার কারণে তার মধ্যে পতন আসে, মানে সে ধ্বংসের মুখে পতিত হয়। একটা চরিত্র সে ধ্বংসের মুখে পতিত হয় তার কারণ তার ব্যক্তিগত চরিত্রে একটি ছোট্ট ত্রুটি। অ্যান এরর অর ফ্রেইলটি, তার চারিত্রিক ত্রুটি, চারিত্রিক ত্রুটি এবং দুর্বলতা, তার ব্যক্তিগত চরিত্রের কিছু ত্রুটির কারণে, ভুলের কারণে সে কিন্তু সাফার করে। ও হি ইজ রেনাউন্ড, যদিও সেই ব্যক্তি, দ্যাট ক্যারেক্টার ইজ রেনাউন্ড, খুবই বিখ্যাত, খুবই সুপরিচিত। রেনাউন্ড মানে কি? খ্যাতিমান, সবাই তাকে পছন্দ করে, সবাই তাকে সম্মান করে। প্রসপারাস, দ্যাট ক্যারেক্টার ইজ প্রসপারাস, ক্যারেক্টারটা উন্নতি করছে, বিখ্যাত, উন্নতি করছে। ইভেন সিমিং ভার্চুয়াস, এবং তার মধ্যে তাকে আমরা আপাত দৃষ্টিতে মহান মানুষ মনে হয়। সিমিংলি কেন বলছি? আপাত দৃষ্টিতে তাকে মহান মনে হচ্ছে, কিন্তু তার চরিত্রে একটা দুর্বলতা আছে, তার চারিত্রিক দুর্বলতার কারণেই সে কিন্তু ধ্বংসে পতিত হবে। there is a chink in his armor, এটা হচ্ছে একটা ইডিয়মস, আমরা বলতে পারি যে তার চরিত্রে একটি দুর্বলতা আছে। there is a chink in his armor that will inevitably be found, যেটা একসময় প্রকাশ হবে, and will be the source of his demise, এবং তার এই ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা, যেটাকে আমরা হ্যামার্শিয়া, হিউব্রিস নামে জানি, চরিত্রের দুর্বলতা, চারিত্রিক দুর্বলতা, ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতার কারণেই এই মহান ব্যক্তি, এই বিখ্যাত মহান ব্যক্তি, সুপরিচিত ব্যক্তি, সে কিন্তু ধ্বংসের মুখে পতিত হবে। তার যে এই করুণ পরিণতি, আনডিজার্ভিং, আনমেরিটেড মিসফরচুন, এটা আমাদের মনে করুণার সৃষ্টি করে। এবং একই সাথে যখন দেখি তার যে ত্রুটির কারণে সে সাফার করছে, সেই ত্রুটিটা আমাদের মধ্যেও আছে। উই অলসো ক্যারি দ্য সেম ফ্রেইলটি, সেম ফ্ল, আমাদের মধ্যেও সেই চারিত্রিক দুর্বলতা আছে। আমাদের নায়ক সাফার করছে, তার মানে যে কোনো দিন আমরাও সাফার করতে পারি, মানে এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং, আমাদের মধ্যে ভয় চলে আসে। যে পিটি এন্ড ফিয়ার দুটো একসাথে কেমিস্ট্রি হয় এবং আমাদের মধ্যে পারজেশন হয়, ক্যাথারসিস হয়, আলটিমেটলি
This is the end ultimate goal of a tragedy. A perfect tragedy এই হচ্ছে complex plan. আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ফিয়ার অ্যান্ড পিটি সম্পর্কে আমাদের আরেকটু রিভিশন প্রয়োজন। ফিয়ার অ্যান্ড পিটি truly can only be elicited through this tragic flaw in the hero. হিরোর চরিত্রে, আমাদের যিনি প্রধান চরিত্র হিরো বলছি, তার চরিত্রে একটি দুর্বলতা, ট্র্যাজিক ফ্ল। এই ট্র্যাজিক ফ্লর মাধ্যমেই আলটিমেটলি আমাদের মনে ফিয়ার অ্যান্ড প্রিটি, ভয় এবং করুণা একসাথে জাগ্রত হতে পারে, ক্যাথারসিস সৃষ্টি হতে পারে। যদি ক্যাথারসিস হয়, সাকসেসফুল ক্যাথারসিস হওয়া, which in turn motivated by the unity or spine of the entire piece. এই যে ফিয়ার এন্ড পিটি, এটা কিন্তু ইউনিটির সাথে কানেক্টেড। যদি ইউনিটি থাকে, ইউনিটি যদি প্রপারলি থাকে, ইউনিটি অফ টাইম স্পেস অ্যাকশন, ইউনিটি অফ টাইম স্পেস অ্যাকশন যদি থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি ফিয়ার এন্ড পিটি প্রপারলি ইভোকড হবে, ইলিসিটেড হবে। সাম পোয়েটস, কোন কবি, দে ইউজ স্পেকটেকল টু মোটিভেট ফিয়ার এন্ড পিটি। এটা অ্যারিস্টটল বলছেন, তার সময় সমসাময়িক কিছু কবি তারা শুধুমাত্র পারফরমেন্স, স্পেকটেকল, শুধুমাত্র বাইরের যে অ্যাকশন, প্রেজেন্টেশন পারফরমেন্স, স্পেকটেকলের উপর গুরুত্ব দেয় ফিয়ার এবং পিটি ইলিসিট করার ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র যদি স্পেকটেকলে যদি গুরুত্ব দেওয়া হয়, শুধুমাত্র যদি স্পেকটেকলে গুরুত্ব দেওয়া হয়, শুধুমাত্র স্পেকটেকল এইখানে যদি আমরা ফোকাস করি, তাহলে কিন্তু ফিয়ার এন্ড পিটি প্রপারলি elicited হবে না। যদি হয়ও, this ultimately does not resonate for long. এই ক্যাথারসিস, এই ফিয়ার এন্ড পিটিটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, তার মানে আলটিমেটলি এটা কিন্তু ফেইল করে। Since spectacle produces a different type of pleasure, স্পেকটেকলের কারণে আমরা অন্য এক ধরনের আনন্দ পাই, এটা কিন্তু ক্যাথারসিস না। ক্যাথারসিস যদি না হয়, প্রপার ক্যাথারসিস না হলে কিন্তু আমরা তাকে পারফেক্ট ট্র্যাজেডি বলতে পারি না। We need different type of pleasure than one requisite for tragedy. ট্র্যাজেডির জন্য আমাদের কি রকম প্লেজার দরকার? ক্যাথারসিস। ক্যাথারসিস ইজ, এটা কিন্তু এক ধরনের আনন্দ। ক্যাথারসিস যদিও এটা আমাদের, আমরা বলছি purgation of emotions, যেটা আমরা বহিঃপ্রকাশ হচ্ছে চোখ বেয়ে অশ্রুপাত হয়, চোখ বেয়ে পানি পড়ে, আমাদের ভেতরে ভয় এবং করুণার এক উচ্ছ্বাস তৈরি হয়, এটাও কিন্তু এক ধরনের আনন্দ। দিস ইজ আ ডিফারেন্ট টাইপ অফ প্লেজার, যেটাকে আমরা ক্যাথারসিস বলেছি। ক্যাথারসিস যদি না হয়, তাহলে আমরা ওই ট্র্যাজেডিটাকে সাকসেসফুল ট্র্যাজেডি বলতে পারছি না। ফিয়ার এন্ড পিটি ক্যান প্রডিউস ট্রু পারজেশন অর ক্যাথারসিস রাদার দ্যান ফলস ক্যাথারসিস। স্পেকটেকলের মাধ্যমে ফলস ক্যাথারসিস সে অর্জন করতে পারে, যেটা ক্ষণস্থায়ী, নট পার্মানেন্ট, ইট ইজ টেম্পোরারি, ইট উইল নট লাস্ট লং। কিন্তু যদি আমরা ফিয়ার এন্ড পিটি দুইটাকে পারফেক্টলি সিনথেসাইজ করতে পারি, তাহলে কিন্তু ট্রু ক্যাথারসিস এলিসিট করা সম্ভব, দর্শকের মনে সত্যিকারের ক্যাথারসিসের জন্ম দেওয়া সম্ভব। আলটিমেটলি all the elements are leading towards catharsis. আলটিমেটলি আমরা যদি বলি, আলটিমেটলি মানে চূড়ান্ত ভাবে, all the elements, যত এলিমেন্টস আছে ট্র্যাজেডি, these are leading towards catharsis. ট্র্যাজেডিতে যতগুলো এলিমেন্ট আছে, যত উপাদান আছে, সব উপাদানের আলটিমেট উদ্দেশ্য, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে অ্যাচিভিং ক্যাথারসিস, পারজেশনটা অর্জন। And it is the effectiveness of catharsis that demonstrate the power of particular dramatic work. যদি ক্যাথারসিস অর্জিত হয়, তবেই সেটা সাকসেসফুল। যদি ক্যাথারসিস না হয়, তবে that is not successful. Catharsis may seem like a vague emotional construct. হয়তো কখনো কখনো এটাকে বিমূর্ত, অস্পষ্ট মনে হতে পারে, but it is a product of a very deliberate plot choice. কিন্তু এটা কিন্তু inadvertent না, এটা কিন্তু আন্দাজে হয় না। This is not a fluke. Catharsis is not a fluke. মানে কাকতালীয় যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না, সেটা ক্ষণস্থায়ী। ক্যাথারসিস যদি মানে
আনইনসিডেন্টালি হয় আর আনইনটেনশনালি হয়, তাহলে কিন্তু unintentional catharsis is not, it will not last long. যদি আমরা চাই ক্যাথারসিসটা লাস্ট করবে, ট্রু ক্যাথারসিসের জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে, পোয়েটকে, কবিকে প্ল্যান করতে হবে, প্রপারলি প্ল্যান করতে হবে এবং রিভার্সাল রিকগনিশন দুইটাকে পারফেক্ট ওয়েতে মিক্স আপ করতে হবে। নাও এখন আজকে আমাদের মূল আলোচনায় আসি। দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট মেক ফর গুড ট্র্যাজেডি। একটা ভালো ট্র্যাজেডি যদি কবি লিখতে চান, কেউ যদি লিখতে চান, তাহলে কি কি সার্কামস্ট্যান্সেস, কি কি পরিস্থিতি সৃষ্টি করা যেতে পারে, কি কি পরিস্থিতি আমরা যদি পোর্ট্রে করতে পারি, চিত্রায়ন করতে পারি, তাহলে আমরা তাকে ভালো উন্নত মানের ট্র্যাজেডি বলতে পারি। A tragedy must involve incidents between people who are dear to one another. ট্র্যাজেডিতে এমন কিছু ঘটনার সূত্রপাত হবে, এমন কিছু ঘটনা ঘটবে যেখানে জড়িত আছে কাছের মানুষরা। ইনসিডেন্টস বিটুইন পিপল, সেই সব মানুষের মধ্যে ঘটনাগুলো ঘটবে হু আর ডিয়ার টু ওয়ান অ্যানাদার, যারা একজন আরেকজনের ঘনিষ্ঠ, আপন আপন মানুষের মধ্যেই ঘটনাগুলো ঘটবে। ফর এক্সাম্পল, ইন এক্সাম্পল, a son killing a mother, মা ছেলের হাতে খুন হচ্ছে, অথবা a brother killing a brother, ভাইয়ের হাতে ভাই নিহত হচ্ছে। ছেলের হাতে মা খুন হচ্ছে, ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। এই যে ঘটনাগুলো, এখানে কি দেখতে পাচ্ছি যে আপন মানুষের মধ্যে কিন্তু পরিস্থিতিগুলো, ঘটনাগুলো সূত্রপাত হচ্ছে। এখন এই যে সার্কামস্ট্যান্সেস, এই যে ইনসিডেন্টস বিটুইন রিলেটিভস, ক্লোজ রিলেটিভস, এটা কিভাবে এই পরিস্থিতিগুলো চিত্রায়ন করা সম্ভব? অ্যারিস্টটল বলছেন 4 ভাবে এই সার্কামস্ট্যান্সেস গুলো পোর্ট্রে করা সম্ভব। দ্য অ্যাক্ট ক্যান বি ডান এ কনসিয়াসলি, এটা একদম চেতনার সাথে, মানে একদম সচেতন ভাবে ঘটনাটা ঘটানো যেতে পারে। কনসিয়াসলি অ্যান্ড উইথ দ্য নলেজ অফ দ্য পিপল ইনভলভড, যে করছে সে সুস্থ মস্তিষ্কে সচেতন ভাবেই সে কাজটা করছে। মানে কি, ট্র্যাজেডির যে চরিত্রটি সেই ঘটনায় জড়িত, সে সচেতন ভাবে, কনসিয়াসলি করছে, সচেতন ভাবেই সে ওই কাজটি করছে। ফর এক্সাম্পল, মিডিয়া স্লেজ হার চিলড্রেন। মিডিয়া ইন গ্রিক ট্র্যাজেডি, মিডিয়া সে তার সচেতন ভাবে তার সমস্ত শিশুদেরকে সে হত্যা করে। তারপর বি, ইগনোরেন্টলি। ইগনোরেন্টলি যখনই একটা ক্যারেক্টার কোন একটা অ্যাকশন ইমপ্লিমেন্ট করছে, কোন একটা ঘটনা ঘটাচ্ছে, তখন সেটা অজান্তে ঘটাচ্ছে, ইগনোরেন্টলি অজান্তে ঘটাচ্ছে। and the tie of the family or friendship discovered afterwards, এবং পরবর্তীতে জানা যায় যে এরা আসলে ঘটনাটা ঘটছে পরিবারের ঘনিষ্ঠ কাছের মানুষদের মধ্যে। যেমন ইডিপাস, ইডিপাস ignorantly kills his father and marries his mother, এটা কিন্তু সে ইচ্ছা করে করেনি। মানে এই যে অঘটনটা ঘটছে, অ্যাক্সিডেন্টটা ঘটছে, এটা সচেতন ভাবেও ক্যারেক্টার ঘটাতে পারে, যেমন মিডিয়া ঘটিয়েছিল, অথবা অজান্তেও ঘটাতে পারে, যেমন ইডিপাস না জেনে করেছে। এখানে অ্যারিস্টটল এ বি এই দুটো, এই দুটোকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ঘটেছে গ্রিক ট্র্যাজেডি গুলোতে। আমরা কনসিয়াসলি অর ইগনোরেন্টলি এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। নাম্বার সি, যেটা অ্যারিস্টটল ততটা গুরুত্ব দিচ্ছেন না, when the act is not done because the hero cannot go through with it. এটা 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 অবশ্য ঘটনা যদি না ঘটে তাহলে কিন্তু সেটা অতটা সাকসেসফুল ট্র্যাজেডি হয় না, যদিও ব্যতিক্রম আছে। অ্যান্টিগনে, অ্যান্টিগনে এই ট্র্যাজেডিতে দেখা যায় যে মেবি অলদো দ্য অ্যাক্ট ইজ নট ডান, তারপরেও ট্র্যাজেডিটা ঘটে যায়, কিন্তু এটা খুবই ব্যতিক্রম।
সি এটাকে বলা হয় দ্য লিস্ট ড্রামাটিক, অ্যারিস্টটল এটাকে বলছেন দ্য লিস্ট ড্রামাটিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডি, এটাকে অ্যারিস্টটল বলছেন দ্য মোস্ট ইফেক্টিভ। সেটা কি? দ্য অ্যাক্ট ইজ অ্যাবাউট টু বি ডান, সেই অঘটন সেই দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, অ্যাবাউট টু বি ডান, প্রায় ঘটে যাচ্ছে, বাট দেন হঠাৎ করে দ্য ডিসকভারি রিভিলস দ্য ট্রু আইডেন্টিটিস অফ দ্য ক্যারেক্টার, মানে ঘটনা ঘটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তখন উদ্ঘাটিত হয় যে যে ঘটনা ঘটছে এরা কাছের মানুষ, যে ক্ষতি করতে চাচ্ছে তারা হচ্ছে একই পরিবারের সদস্য। and the deed is stopped before it does irreparable harm, একদম অপূরণীয় ক্ষতি হওয়ার ঠিক আগ মুহূর্তে সেই কাজটা থামিয়ে দেওয়া হচ্ছে, মানে ড্রামাটা ক্রিয়েট হচ্ছে। প্রথম এ বি তে হয়ে গেল তো কাজটা, ক্যারেক্টার হয়তো সচেতন ভাবেই জেনে করছে মিডিয়ার মতো, অথবা না জেনে করছে ইডিপাসের মতো, কাজটা হলোই না, সেক্ষেত্রে এটা কিন্তু রিস্কি। ট্র্যাজেডিটা কিন্তু এই ক্ষেত্রে সেটা অতটা বেশি ড্রামাটিক হয় না। সবচেয়ে বেশি ড্রামাটিক, সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় ডিতে, যখন কাজটা প্রায় হবে, সে অঘটনটা প্রায় ঘটবে, সার্কামস্ট্যান্সেস ইজ অ্যাবাউট টু বি ডান, ইনসিডেন্টটা প্রায় হয়ে যাবে, ঠিক আগ মুহূর্তে যারা কালপ্রিট তাদের পরিচয় ফাঁস হয়ে যাবে এবং চূড়ান্ত ক্ষতি হয়ে যাওয়ার আগেই কাজটা থামিয়ে দেওয়া হবে। এই যে একটা ভালো একটা ট্র্যাজেডি লিখতে চাইলে এইরকম সার্কামস্ট্যান্সেস চিন্তা করে একজন কবি বিষয়টা পরিকল্পনা করতে পারেন। নেক্সট স্লাইড, আমাদের ইন স্লাইড 5 আমরা অ্যারিস্টটলের ক্যারেক্টার ডিজাইনিং সম্পর্কে আমরা জানতে পারছি। ক্যারেক্টার ডিজাইনিং সম্পর্কে অ্যারিস্টটল কি বলছেন? A poet should aim for 4 things. একজন কবি যখনই চরিত্র চিত্রায়ন করবেন, ক্যারেক্টার ডিজাইনিং করবেন, তখন 4টা বিষয় খেয়াল রাখতে হবে। The hero must be good. হিরোকে একজন ভালো মানুষ হতে হবে। নাম্বার 1, the hero must be good. যিনি হিরো তাকে একজন ভালো মানুষ হতে হবে। Universally that our hero will be a good person and thus manifest moral purposes in his speech. নৈতিকতার একজন বাহক হবেন, নৈতিকতার একজন প্রতিনিধি হবেন। হিরোকে একজন ভালো মানুষ হতে হবে। নাম্বার 2, that hero must have propriety or respectability or manly valor. হিরো একজন যে কেউ সাধারণ মানুষ হলে হবে না, তাকে একজন সম্মানিত, বিখ্যাত, প্রথিতযশা যেটা বলে, মানে খ্যাতিমান, সম্মানী মানুষ হতে হবে, যার হচ্ছে ম্যানলি ভ্যালর, মানুষ হিসেবে তার সমাজে প্রতিপত্তি আছে, যশ খ্যাতি আছে, মানে সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর 10 জন মানুষ এই ক্যারেক্টারটাকে সম্মান দেয়, সমীহ করে। তাহলে একজন ভালো মানুষ, একজন সম্মানিত মানুষ, রেসপেক্টেবল পারসন। নাম্বার 3, হিরো মাস্ট বি ট্রু টু লাইফ। হিরোকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে বাস্তবসম্মত যেন হয়, আমরা যেন আমাদের বাস্তব জীবনে এরকম চরিত্রের সাথে পরিচিত হয়ে থাকি। মানে একেবারে অবাস্তব ধরনের চরিত্র যদি ডিজাইন করা হয়, ক্যারেক্টার ডিজাইন করা হয়, তবে কিন্তু সেটা ক্যাথারসিস ওইভাবে সৃষ্টি করতে পারবে না। কারণ অবাস্তব, অ্যাবসার্ড, ইম্পসিবল ক্যারেক্টারের প্রতি কিন্তু আমরা পিটি এবং ফিয়ার ফিল করতে পারবো না, ক্যাথারসিস ওইভাবে আসবে। ক্যাথারসিস যদি আমরা প্রপারলি আনতে চাই, তাহলে আমাদের ক্যারেক্টার, হিরোর ক্যারেক্টারটা বাস্তবসম্মত হতে হবে, ট্রু টু লাইফ, যাতে আমরা নিজেদেরকে রিলেট করতে পারি আমাদের পরিচিত মানুষদের মধ্যেই, আমাদের চেনা জানা মানুষের মধ্যেই একজন হবে আমাদের হিরো। ফাইনালি নাম্বার 4, দ্য হিরো মাস্ট বি কনসিস্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত হিরো একই রকম বিহেভ করবে, তার কার্যক্রম, কার্যকলাপ, আচার আচরণ একই রকম হবে। সে শুরুতে একরকম করলো, মাঝখানে আরেক রকম, শেষে গিয়ে আরেক রকম, তাহলে তার ক্যারেক্টারটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল। মানে আমরা বুঝতে পারবো না, আমরা ফিল করতে পারবো না যে এটা সেম ক্যারেক্টার, এক এক সময় এক এক রকম বিহেভ করে, এক এক সময় এক এক রকম তার আচরণ।
তাহলে কিন্তু আমরা তার প্রতি সিম্প্যাথি ফিল করতে পারবো না। আমাদের হিরো, আমাদের ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, সে যেন কনসিস্টেন্ট হয়। হিরো মাস্ট বি কনসিস্টেন্ট। তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সে একই রকম বিহেভ করবে। এখন ট্রু টু লাইফ এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। হোয়াট ইজ what does it mean by designing a character true to life? The concept of true to life. A well drawn character acts out of probability and necessity. একটা ক্যারেক্টারকে যদি মানে যথাযথভাবে ফুটিয়ে তোলা যায়, একটা ক্যারেক্টার, একটা চরিত্রকে যদি একদম প্রপারলি একজন কবি উপস্থাপন করেন, তখন তার মধ্যে দুটো বিষয় অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে প্রবাবিলিটি, বেশিরভাগ মানুষ যেরকম ভাবে আচরণ করে, বেশিরভাগ অধিকাংশ মানুষ যেরকম আচরণ করে, যেরকম বিহেভ করে, সে ওই রকমই আচরণ করবে, প্রবাবিলিটি। আর নেসেসিটি মানে হচ্ছে যেরকম বিহেভ করা প্রয়োজন, যে কাজ করাটা প্রয়োজন সেই কাজই সে করবে, যেরকম আচরণ করা প্রয়োজন নেসেসারি সেরকমই সে করবে। এই যে অধিকাংশ মানুষের মতো আচরণ করা, যেরকম আচরণ করা প্রয়োজন সেরকম আচরণ করা এবং ওই অনুযায়ী অ্যাক্ট করা, কাজ করা, এই দুটো উপাদান থাকলেই কিন্তু আমরা মোটামুটি বলতে পারি একটা ক্যারেক্টার ট্রু টু লাইফ। মানে ৮-১০ জন মানুষ যেরকম ভাবে কাজ করবে, আচরণ করবে, আমাদের হিরো সেভাবে করবে। আমরা যেরকম প্রয়োজন অনুযায়ী কাজ করি, আমাদের হিরো প্রয়োজন অনুযায়ী, সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী সে কাজ করবে। প্রবাবিলিটি এন্ড নেসেসিটি এই দুটো কিন্তু থাকতেই হবে। Not because of some arbitrary traits bestowed upon him by the author. লেখক মন চাইলো আর একটা অদ্ভুত চরিত্র তার মধ্যে ঢুকিয়ে দিল, অদ্ভুত বৈশিষ্ট্য তার মধ্যে ঢুকিয়ে দিল যেটা বাস্তবসম্মত না, তাহলে কিন্তু হবে না। ইউনিভার্সাল হতে হবে। হিরোর চরিত্রটা হতে হবে সার্বজনীন। সে হবে সব মানুষের প্রতিনিধি, সমাজের সকল মানুষের প্রতিনিধি, যাতে সমাজের যে কেউ তাকে দেখে নিজের সাথে রিলেট করতে পারে, নিজেকে যেন তার সাথে মিলাতে পারে, ফিল করতে পারে। Moreover, the unraveling of the plot comes from actions of the plot itself. একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিন্তু, এই যে ক্লাইম্যাক্স, ক্যাথারসিস, এটা কিন্তু আসে from the action থেকে, action of the plot itself, the inner logic of the chain of events rather than the character himself. এখানে মনে রাখতে হবে ট্র্যাজেডিতে কিন্তু ক্যারেক্টার সে যতই ডমিনেন্ট হোক না কেন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লট, চেইন অফ অ্যাকশন। একটা ক্যারেক্টার যতই ডিজাইন, যত ডিটেইলে সেটা ডিজাইন করা হোক না কেন, একটা ক্যারেক্টার সে যেমনই হোক না কেন, মূল গুরুত্ব কিন্তু থাকে অ্যাকশনে। ট্র্যাজেডি মানেই হচ্ছে অ্যাকশন ফোকাসড। Indeed, a well-drawn character is simply in service of the plot. ক্যারেক্টার ডিজাইনিং এর চাইতে প্লট ডিজাইনিংটা গুরুত্বপূর্ণ। এটার সাথে ট্রু টু লাইফের কি সম্পর্ক? ট্রু টু লাইফ আমাদের জীবন, আমাদের এই যে বিশাল কর্মযজ্ঞ আমাদের জীবন, এখানে কিন্তু কর্মযজ্ঞের ভূমিকাই মুখ্য। মানুষের চরিত্র চাইতে, মানুষের ক্যারেক্টারের চাইতে, তার বিহেভিয়ারের চাইতে তার অ্যাকশনের গুরুত্ব বেশি। একইভাবে আমরা যদি সেই ট্রু টু লাইফ কনসেপ্টটা মাথায় রাখি, তাহলে আমরা বলতে পারি ট্র্যাজেডিতে একটা ক্যারেক্টার তার ক্যারেক্টারিস্টিক্স যেমনই হোক না কেন, বিহেভিয়ার যেমনই হোক না কেন, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারেক্টারটা কি করছে, দ্য অ্যাকশনস, ক্যারেক্টার কি কাজ করছে, সেই কাজের উপর কিন্তু ট্র্যাজেডির মূল যে ফোকাসটা সেটা কিন্তু নির্ভর করছে। The tragedy, it focuses on the actions of the character, not the tendency or characteristics. আমরা সামনে যাই, নেক্সট স্লাইড। স্লাইড 6, ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো। একটা ট্র্যাজিক হিরোর কি কি ক্যারেক্টার থাকা উচিত?
The tragic hero is not an eminently good or perfect man or model of virtue, swiftly brought down by adversity. ট্র্যাজিক হিরো যিনি হবেন উনি কিন্তু একদম 100% পারফেক্ট গ্রেট পারসন না, মানে পুরোপুরি ধোয়া তুলসী পাতা না। আমাদের ট্র্যাজিক হিরো কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না, নট 100% পারফেক্ট গুড পারসন ব্রট ডাউন বাই অ্যাডভার্সিটি। একজন পারফেক্ট পারসন ট্র্যাজেডিতে পতিত হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ক্যাথারসিস ওইভাবে আসবে না, আমরা শকড হব, কিন্তু আমাদের মধ্যে কিন্তু ফিয়ার কাজ করবে না, কারণ একজন আমরা তো পারফেক্ট না, আমরা কিন্তু এটা রিলেট করতে পারবো, আমাদের মধ্যে ভয় ওইভাবে আসবে না। ট্র্যাজিক হিরো যদি একজন পারফেক্ট পারসন হয় এবং উনি যদি ক্যাটাস্ট্রফিতে পতিত হন, উনি যদি ধ্বংসে পতিত হন, তাহলে কিন্তু আমাদের মধ্যে শকড পিটিটা জাগ্রত হবে, কিন্তু ফিয়ার ওইভাবে জাগ্রত হবে না। ইন দ্যাট সেজ অ্যারিস্টটল, দেয়ার ইজ অনলি শক। 100% পারফেক্ট গ্রেট পারসন যদি মানে করুণ পরিণতি ভোগ করে, তাহলে কিন্তু আমরা শকড হব, আমরা পিটি করুণা বোধ করব, since we can see none of ourselves in a perfectly virtuous man, কারণ আমরা কেউই 100% পারফেক্ট হিউম্যান বিং না, আমরা ওই 100% পারফেক্ট হিউম্যান বিং এর সাফারিং এর মধ্যে নিজেদের সাফারিং কে খুঁজে পাবো না, কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারবো না, and find it arbitrary that he would be selected for cosmic punishment। তখন মনে হবে যে কোন কোন যুক্তিতে, হোয়াট ইজ দ্য লজিক, এত ভালো একজন মানুষ, 100% পারফেক্ট ফেরেশতার মতো মানুষ, সে এরকম একটা দুর্ঘটনা, এরকম একটা দুর্ভাগ্যের শিকার হলো। তার মানে কি? এখান থেকে কিন্তু আসলে কোনো লজিক আমরা কিন্তু খুঁজে পাবো না। যখনই আমরা কোনো লজিক খুঁজে পাবো না, আমরা কিন্তু ওইভাবে আসলে নিজেদের সাথে রিলেট করতে পারবো না। এটা বলতে পারেন যে তার সাথেও ঘটলো, যে কারো সাথে ঘটতে পারে। ঠিক আছে, কিন্তু তারপরেও এইটা কিন্তু অতটা পারফেক্ট হবে না। আমরা অত প্রপারলি ক্যাথারসিস কিন্তু ফিল করতে পারবো না। What is far more effective, এর থেকে অনেক বেশি কার্যকর হবে কোনটা? If the hero possesses some frailty or flaw, যদি সেই চরিত্রের মধ্যে কোনো ব্যক্তিগত দুর্বলতা থাকে, এমন একটা চারিত্রিক দুর্বলতা যেটা আমাদের সবার মধ্যেই আছে। We all possess that types of flaw, এরকম দুর্বলতা ত্রুটি আমাদের সবার মধ্যেই আছে। When he compensates for hides, run away from them, এই চরিত্রের দুর্বলতাটা এমন, আমাদের হিরো চাইলেই এখান থেকে পালাতে পারবে না, সে যতই পালাতে চাক না কেন, বাট ইভেন্চুয়ালি ক্যাচেস আপ উইথ হিম। আলটিমেটলি তার চরিত্রের দুর্বলতা থেকে সে পালাতে পারে না, এটা তার উইকনেস ইন ক্যারেক্টার। তাকে ভার্চুয়াস মনে হবে, বাট সিমিংলি ভার্চুয়াস, অ্যাপারেন্টলি ভার্চুয়াস, নট 100% পারফেক্ট। আমাদের চরিত্র খুব ভালো করেই জানে তার দুর্বলতা কোন জায়গায়, সে এটা অ্যাভয়েড করার চেষ্টা করে, পালাতে চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারবে না। আলটিমেটলি তার ওই চরিত্রের দুর্বলতা, যেটা ইউনিভার্সাল, যেটা সবার মধ্যেই আছে, বেশিরভাগ মানুষের মধ্যেই আছে, ওই চারিত্রিক দুর্বলতার কারণেই কিন্তু সে আলটিমেটলি চরম সর্বনাশের শিকার হবে। সাধারণত সেই দুর্বলতাগুলো কেমন হয়ে থাকে? প্রচন্ড রাগ, এটা একটা চারিত্রিক দুর্বলতা। অতিরিক্ত ইমোশনাল, এটা একটা চারিত্রিক দুর্বলতা। জেলাসি, হিংসা, এটা একটা চারিত্রিক দুর্বলতা হতে পারে। এরকম আমাদের হিরোর চরিত্রে এমন একটা উইকনেস থাকবে, এটা চরিত্রের দুর্বলতা, তার ক্যারেক্টারিস্টিক্স এর উইকনেস, যে এই কারণেই সে চরম দুর্ভোগের শিকার হবে। সেই ত্রুটিটা শুধুমাত্র হিরোর মধ্যেই না, আমাদের সবার মধ্যেই আছে। যখন আমরা দেখবো যে হিরো সাফার করছে, তার মানে আমরাও যে কোনো মুহূর্তে এরকম চরম দুর্ভোগ এর শিকার হতে পারি। নেক্সট পয়েন্ট, an error of character, এই যে চরিত্রের ত্রুটি, চরিত্রের দুর্বলতা, should not be confused with an error in a character's action, এটা কিন্তু কাজের সাথে মেলালে হবে না, এটা কিন্তু কাজের ভুল না। রিমেম্বার, এই যে উইকনেস এর, এটা কিন্তু নট এরর ইন অ্যাকশন, এটা কিন্তু কাজে ভুল না, নট এরর ইন ক্যারেক্টারস অ্যাকশন। A tragedy must spin on a fundamental flaw in the hero's behavior. হিরোর বিহেভিয়ার,
তার আচার আচরণ, তার চারিত্রিক বৈশিষ্ট্যে ত্রুটি, কার্যক্রমে না, নট ইন অ্যাকশন বাট ইন ক্যারেক্টার, and one that the audience can identify with or substitute in themselves. এটা দেখার পরে দর্শক তাদের নিজেদের মধ্যেও এই চারিত্রিক ত্রুটি খুঁজে পাবে। দর্শক বুঝতে পারবে যে আরে হিরো যে কারণে সাফার করছে, যে ভুলের কারণে, সেই ভুল তো আমার মধ্যেও আছে। তখনই কিন্তু ভয়টা কাজ করবে যে তার মানে আমিও যে কোনো মুহূর্তে এরকম ট্র্যাজেডির শিকার হতে পারি। তখন আমরা কিন্তু সত্যিকারের এমপ্যাথি এবং ফিয়ার কাজ করবে। Only through the tragic climax, শুধুমাত্র ট্র্যাজিক ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফিক, চরম ভয়াবহ পরিণতি, যেখানে আমাদের হিরো ধ্বংসের শিকার হয়, only through the tragic climax can he and the audience find redemption. মানে দর্শক তারা বিশ্বাস করতে বাধ্য হবে যে ধ্বংস ছাড়া, ক্যাটাস্ট্রফি ছাড়া, চূড়ান্ত সর্বনাশ ছাড়া এই পরিস্থিতির থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে অফ রিডেম্পশন। ওইটাই হচ্ছে মুক্তি পাওয়ার একমাত্র পথ। সো আমরা এখানে বলতে পারি ট্র্যাজিক হিরো যদি আমরা কাউকে ডিজাইন করতে চাই, তবে তার চরিত্রে, তার বিহেভিয়ারে, তার আচরণে কোনো একটা ফান্ডামেন্টাল ফ্ল, একটা মৌলিক ত্রুটি থাকবে, এবং এই ত্রুটিটা সব সব মানুষের মধ্যে, সব মানুষের মধ্যেই এই ত্রুটিগুলো থাকবে, এবং আলটিমেটলি এই চরিত্রের ত্রুটির কারণেই আমাদের হিরো কিন্তু চরম সর্বনাশে পতিত হবে। আওয়ার হিরো উইল সাফার ক্যাটাস্ট্রফি। আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা একটু রিভাইজ করি। রিকগনিশন সম্পর্কে অলরেডি আমরা পড়েছি। রিকগনিশন, এটাকে আমরা আর কি নামে ডাকতে পারি? ডিসকভারি, আইডেন্টিফিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন, অ্যাওয়ারনেস, নলেজ, পারসেপশন। মানে অজানা কোনো কিছু জানা, যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম। রিকগনিশন কি? রিকগনিশন ইজ দ্য চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। মানে অজ্ঞাত ছিল ক্যারেক্টার, তার যে জানা ছিল না, গোপন কোনো একটা তথ্য সে জেনে গেল, এবং সেই গোপন তথ্যের কারণে পুরো কাহিনীর মোড় ঘুরে গেল। Usually involving people coming to understand the identities of one another or discovering whether a person has done a thing or not. একটা গোপন তথ্য, একটা গোপন ইনফরমেশন যখন ক্যারেক্টার গুলো, একই সাথে দর্শকরা যখন জানতে পারে, এমনই সিরিয়াস একটা ইনফরমেশন যে পুরো নাটকের মোড় চেঞ্জ হয়ে যায়, পুরো একটা টুইস্ট নিয়ে আসে ঘটনার মধ্যে। হয়তো কারো গোপন পরিচয় আমরা জানতে পারি, অথবা কোনো গোপন তথ্য আমরা জানতে পারি। সেই গোপন তথ্য এতটাই সিরিয়াস যে পুরো নাটকের মধ্যে একটা টুইস্ট নিয়ে আসে, পুরো নাটকের মোড় ঘুরে যায়। এটা আমরা বলেছিলাম। এরপর কি কি টাইপের রিকগনিশন হতে পারে, এটা হচ্ছে আমাদের ক্লাসের নেক্সট পার্ট। এতক্ষণ পর্যন্ত আমরা ক্যারেক্টার ডিজাইনিং, সার্কামস্ট্যান্সেস ডিজাইনিং, হিরো, ট্র্যাজিক হিরো, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ফোকাস করছি কি কি ধরনের রিকগনিশন, কিভাবে একজন কবি ট্র্যাজেডিতে রিকগনিশন নিয়ে আসতে পারেন। 6 ধরনের রিকগনিশন আমরা, অ্যারিস্টটল বলছেন there are 6 types of recognition. Number 1, recognition by signs. সাইন, কোন রকম সংকেত, প্রতীকের মাধ্যমে রিকগনিশন। রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, এটা একটু পরে ব্যাখ্যা করছি। রিকগনিশন ফ্রম মেমোরি, রিকগনিশন ফ্রম রিজনিং, recognition involving false interference, and finally number 6, recognition arising from the incidents themselves. আমরা এগুলো সম্পর্কে এখন সংক্ষেপে জানার চেষ্টা করব। নাম্বার 1, recognition by signs, প্রতীকের মাধ্যমে
কোনো তথ্য, গোপন তথ্য বা গোপন পরিচয় আবিষ্কার। রিকগনিশন বাই বডিলি মার্কস, শরীরের কোনো একটা দাগ, এক্সটার্নাল অর্নামেন্টস লাইক জুয়েলারি, কোনো গয়না, অর সাম মাধ্যমে যখন রিকগনিশনটা আসে। ট্র্যাজেডির ক্যারেক্টাররা অথবা এবং একই সাথে অডিয়েন্স তারা যখন কোনো সংকেতের মাধ্যমে কোনো গোপন তথ্য বা কারো গোপন পরিচয় জানতে পারে, সংকেতের মাধ্যমে, কোনো প্রতীকের মাধ্যমে। Aristotle calls this type of recognition the least artistic type. অ্যারিস্টটল এটাকে সবচেয়ে দুর্বল শৈল্পিক প্রকাশ বলছেন। এটা একটা উপায় হতে পারে রিকগনিশন আনার, বাট এটা ততটা বেশি শৈল্পিক অ্যারিস্টটলের মতে না। It is clearly most familiar to modern audience, কিন্তু এটা বর্তমান সাহিত্যে এটা প্রচুর পরিমাণে দেখা যায়। Indeed, most contemporary thrillers involve the discovery of a sign in the climactic twist. আপনারা যে আধুনিক যে থ্রিলার গুলো দেখেন আপনারা, এখানে কিন্তু এই যে সাইন, প্রতীক এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং টুইস্ট, যে আল্টিমেট ক্লাইম্যাকটিক টুইস্ট, এই টুইস্টটা ডিজাইন করার পেছনে এই সাইন, প্রতীকগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রচুর মুভিতে, প্রচুর নাটকে আপনারা দেখবেন যে নাট্যকার তারা এই সাইন, ওমেন, সিগন্যাল, মার্কিং এগুলোর মাধ্যমে কিন্তু ক্লাইম্যাকটিক টুইস্ট আনার চেষ্টা করেন। Either a marking on a victim's body, a hidden piece of jewelry, এটা আপনারা বিভিন্ন মানে ডিটেকটিভ ড্রামা গুলোতে দেখতে পান। সাইলেন্স অফ দ্য ল্যাম্বস অনেক বিখ্যাত একটা মুভি। এই মুভিতে মুভির নায়িকা ক্ল্যারি যখন সন্দেহবশত খুনির বাড়িতে রেইড দেয়, খুনির বাড়িতে যায়, খুনির বাড়িতে যাওয়ার পর যখন সে বাড়িতে ঢোকে তখন সে জানতো না এটাই খুনির বাড়ি। কিন্তু ভেতরে গিয়ে সে বিভিন্ন সংকেতের মাধ্যমে, বিভিন্ন সাইন, সিম্বল, সংকেত প্রতীকের মাধ্যমে সে জানতে পারে যে সন্দেহবশত সে যার বাড়িতে ঢুকেছে এই হচ্ছে মূল কালপ্রিট, দ্য মেইন কিলার। মানে বর্তমান সাহিত্যে কিন্তু এই যে রিকগনিশন বাই সাইন, এই যে সংকেত প্রতীক ব্যবহার করে টুইস্ট নিয়ে আসা অথবা গোপন তথ্য, গোপন পরিচয় দেয়া, এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। যদিও অ্যারিস্টটল এটাকে ততটা বেশি পছন্দ করছেন না। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্রকার, রিকগনিশন বাই সায়েন্স। সংকেতের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে যখন আমরা কোনো গোপন তথ্য বা কোনো চরিত্রের গোপন পরিচয় সেটা যখন জানতে পারি। নাম্বার 2, রিকগনিশন ইনভেন্টেড বাই উইল। রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, এটার মানে কি? Recognition by the sudden revelation of an identity or information without forewarning or necessity. কোন রকম সংকেত না দিয়ে, কোন রকম ওয়ার্নিং না দিয়ে পোয়েট যখন হঠাৎ করে কোন একটা গোপন তথ্য বা কারো গোপন পরিচয় যখন আমাদের সামনে উদ্ঘাটন করেন, দর্শকের সামনে উদ্ঘাটন করেন, মানে সাডেনলি, হঠাৎ করে, বাই সারপ্রাইজ, উইদাউট এনি ওয়ার্নিং, কোন রকম প্রয়োজন ছাড়া, ইভেন উইদাউট এনি নেসেসিটি, মানে হঠাৎ করে, তখন সেই সাডেন রিভিলেশন, হঠাৎ উদ্ঘাটন, হঠাৎ উন্মোচন, তখন সেটাকে আমরা বলি ইনভেন্টেড বাই উইল। মানে এটা রাইটার সে ফোর্সফুলি, ইচ্ছা করে সেটা করছে। দিস টু সেজ আর্টিকেল ইজ আ টাইপ অফ ডিভাইস ওয়ান্টিং ইন আর্ট। এটাও অ্যারিস্টটল ততটা পছন্দ করছেন না, কারণ এটা হচ্ছে ফোর্সফুলি করা। রাইটার, পোয়েট, কবি অথবা ড্রামাটিস্ট, উনি কিন্তু ইচ্ছা করে, জোর করে, ফোর্সফুলি এই রিকগনিশনটা নিয়ে আসছেন। এটা কিন্তু ন্যাচারালি আসছে না। might reappears often in contemporary work. এখনকার মুভিগুলোতে, এখনকার থ্রিলার ড্রামাগুলোতে, ট্র্যাজিক ড্রামাগুলোতে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আরেকটা বিখ্যাত মুভি সেভেন মুভিতে
ফর ইনস্ট্যান্স দ্য ভিলেনিয়াস ক্যারেক্টার প্লেড বাই কেভিন স্পেসি এই মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন, হ্যাজ টু অ্যানাউন্স দ্য ইম্পেন্ডিং রিকগনিশন। উনি হঠাৎ করে উনি গোপন ইনফরমেশন গুলো ঘটনায় টুইস্ট এনে দেয়, সিনেমায় টুইস্ট এনে দেয়, সেই ইনফরমেশন গুলো হঠাৎ করে উনি ঘোষণা করতে থাকেন, সো দ্যাট যাতে হিরো অ্যান্ড অডিয়েন্স ক্যান রিয়াক্ট, মানে হিরো হঠাৎ করে সে মানে অবাক হয়ে যায়, মানে কোন রকম ওয়ার্নিং ছাড়া হঠাৎ করে ভিলেন নিজেই সেই গোপন তথ্যগুলো শেয়ার করতে থাকে। সামথিং দ্যাট অ্যারিস্টটল নো ডাউট উড স্কর্ন। অ্যারিস্টটল যেটা মোটেও পছন্দ করেন না। অ্যারিস্টটল এই কোন রকম মানে প্ল্যানিং ছাড়া হঠাৎ করে ফোর্সফুলি আমাদের রাইটার করছেন, গোপন তথ্য কারো গোপন পরিচয় উদ্ঘাটন করছেন, এটা কিন্তু শিল্পসম্মত হলো না। ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ ফোর্সফুল। এই জন্য এটা বলছে ইনভেন্টেড বাই উইল, সাডেন রিভিলেশন অফ আইডেন্টিটি। ইট অ্যারিস্টটল কেন এটাকে অতটা বেশি পছন্দ করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, কারণ সিন্স ইট প্রডিউসেস অনলি ফ্লিটিং পিটি অ্যান্ড ফিয়ার। হঠাৎ করে ইনভেন্টেড বাই উইল রিকগনিশনটা যদি এরকম ফোর্সফুলি আসে, সাডেনলি আসে, তাহলে কিন্তু পারজেশন ক্যাথারসিস, এই যে পিটি অ্যান্ড ফিয়ারটা অত দীর্ঘস্থায়ী হয় না, হঠাৎ আসে হঠাৎই চলে যায়। ওকে, লেটস গো টু নাম্বার 3। নাম্বার 3, 4, 5 এগুলো আমরা সংক্ষেপে ডিসকাস করব, এগুলো আমাদের জাস্ট আইডিয়া রাখলেই হবে। নাম্বার 3, রিকগনিশন ফ্রম মেমরি। যখন স্মৃতি থেকে কোনো একটা ঘটনায়, স্মৃতি থেকে যখন রিকগনিশনটা আসে, রিকগনিশন এমন একটা রিকগনিশন ওয়্যার আ ক্যারেক্টার সিজ অ্যান অবজেক্ট, কোনো কিছু দেখে এবং দেখে ইট অ্যাওয়েকেন্স আ ফিলিং ফ্রম মেমোরি, অতীত স্মৃতি থেকে একটা অনুভূতির জন্ম দেয়। এটাও অতটা বেশি শক্তিশালী না, ওরকম পারফেক্ট পিটি অ্যান্ড ফিয়ার এটা জন্ম দিতে ব্যর্থ হয়। নাম্বার 4, রিকগনিশন ফ্রম রিজনিং, যেটা শার্লক হোমস অথবা আমাদের ডিটেকটিভ থ্রিলার যেগুলো, সেখান থেকে আপনারা হয়তো পাবেন রিকগনিশন ফ্রম রিজনিং। এটা এমন একটা রিকগনিশন ওয়্যার দ্য ক্যারেক্টার ডিটারমাইন্স আ সিক্রেট আইডেন্টিটি থ্রু আ প্রসেস অফ ডিডাকশন, যেটা আমরা সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে শার্লক হোমস। আমাদের বাংলায় ফেলুদা আছেন, ব্যোমকেশ আছেন। এখানে রিকগনিশনটা আসে হচ্ছে লজিক অ্যানালিসিসের মাধ্যমে, ডিডাকশন, প্রসেস অফ ডিডাকশনের মাধ্যমে। মূল চরিত্র অথবা কোনো এক বিশেষ চরিত্র তারা লজিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে রিকগনিশনটা দর্শকের সামনে প্রেজেন্ট করে। দর্শক পুরো রিকগনিশনটাই তাদের সামনে প্রেজেন্টেড হয় থ্রু লজিক্যাল অ্যানালিসিস, এটাকেই বলে রিকগনিশন ফ্রম রিজনিং। নাম্বার 5, রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফারেন্স। রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফারেন্স, এটা কিভাবে? রিকগনিশন ওয়্যার আ মেসেঞ্জার অর আউটসাইড ক্যারেক্টার ফ্যাসিলিটেটস দ্য রিভিলেশন। মানে ট্র্যাজেডির যারা মূল চরিত্র, প্রধান চরিত্র, তারা না, বরং বাইরে থেকে কোনো একটা ক্যারেক্টার এসে, মাইনর কোনো আউটসাইড ক্যারেক্টার অথবা মেসেঞ্জার বাইরে থেকে এসে যখন সেই সিক্রেট ইনফরমেশন অর সিক্রেট আইডেন্টিটি দর্শকের সামনে প্রকাশ করে, রিভিল করে, তখন এটাকে বলে ফলস ইন্টারফিয়ারেন্স। কোন ধরনের চরিত্র? যারা বাইরের চরিত্র, আউটসাইড ক্যারেক্টার, মেসেঞ্জার টাইপ, যারা ট্র্যাজেডির মূল চরিত্র, মেজর ক্যারেক্টার্স না, এরা আউটসাইড ক্যারেক্টার্স। তারা যখন হঠাৎ করে, তারা যখন মানে ডিক্লেয়ার করে সেই গোপন আইডেন্টিটি, তখন আমরা এটাকে বলছি রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফিয়ারেন্স। নাম্বার 6, যেটা অ্যারিস্টটল সবচেয়ে বেশি পছন্দ করছেন, সেটা হচ্ছে রিকগনিশন অ্যারাইজিং ফ্রম দ্য ইনসিডেন্টস দেমসেলফ। এই যে গোপন তথ্য বা কোনো চরিত্রের গোপন পরিচয়, এটা যদি ন্যাচারালি কোনো নাটকের বিভিন্ন
স্টেপ বাই স্টেপ পর্যায়ের মাধ্যমে যদি দর্শকের সামনে উদ্ঘাটিত হয় ন্যাচারালি, not forcefully, not from any sign or signal, not from any forceful uh, forceful action from the poet, যখন রিকগনিশনটা ন্যাচারালি আনরিভিল হয়, the discovery is made naturally in the course of the plot. প্লটটা এমন ভাবে সাজানো হয়েছে, the whole plot is designed in such a way that naturally recognition will appear. রিকগনিশন হচ্ছে ওই প্লটেরই যখন একটা ইন্টিগ্রাল পার্ট, মানে কবিকে পোয়েটকে খুব প্ল্যান্ড ওয়েতে, খুব ঠান্ডা মাথায় পুরো প্লটটা ডিজাইন করতে হবে যাতে রিকগনিশনটা খুবই সুচিন্তিত ঠান্ডা মাথার একটা পরিকল্পনার ফসল হিসাবে দর্শকরা বুঝতে পারে। দর্শকরা রিয়েলাইজ করবে যে এই যে রিকগনিশন, এটা ফোর্সফুল না, এটা আনইনটেনশনাল না, এটা ঠান্ডা মাথার প্ল্যানিং এরই ফসল, এবং সেই ক্ষেত্রে রিকগনিশনটা সবচেয়ে পারফেক্ট হয়। দেন the whole tragedy, whole plot is united, the whole plot is organic. রিকগনিশনটাকে মনে হবে যে এটাই ন্যাচারাল, এটাই একদম ন্যাচারালি ঘটনা ঘটে গেল। অ্যারিস্টটল পয়েন্টস টু ইডিপাস রেক্স অ্যাজ দ্য মডেল। এখানে অ্যারিস্টটল সেই ইডিপাস রেক্সকে আবার মডেল হিসেবে আমাদের সামনে হাজির করছে। সিন্স নাথিং ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য রেভেলেশন ইজ আর্টিফিশিয়াল। এখানে পুরো নাটক প্লট কনস্ট্রাকশনটা এত পারফেক্ট যে রিভেলেশন অর রিকগনিশন এটা অটোমেটিক্যালি নিজেকে প্রেজেন্ট করে। ইট ইজ সিম্পলি আ প্রসেস অফ দ্য প্লটস আনরাভেলিং ফ্রম দ্য সেন্টার। প্লটটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে রিকগনিশন হচ্ছে এর ন্যাচারাল একটা পার্ট। ইট ইজ নট সাম আননেসেসারি ফোর্সফুল পার্ট, ইট ইজ ইন্টিগ্রাল পার্ট, অ্যান এসেনশিয়াল কোর অফ দ্য ড্রামাস ইউনিটি। ড্রামাটা তার স্ট্রাকচারটা এমন ভাবে ইউনাইটেড, এমন ভাবে প্রপারলি ডিজাইন করা যে রিকগনিশনটা এই প্লট কনস্ট্রাকশনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। The best type of recognition arises, সবচেয়ে চমৎকার, সবচেয়ে উন্নত মানের রিকগনিশন, উদ্ঘাটন কখন হয়? When the entire narrative revolves around the given revolution. মানে এই যে রিকগনিশন, এটা হচ্ছে পুরো নাটকের, পুরো ট্র্যাজেডির ক্লাইম্যাক্স। এই রিকগনিশন, এটাকে কেন্দ্র করেই হচ্ছে গোটা নাটক। হোল প্লট centers around this recognition. এটাকে আমরা জেনিথ বলতে পারি, চূড়া বলতে পারি। This is the ultimate climax. This is the turning point of the tragedy. এটা হচ্ছে, আমরা যদি একটা কার্ভ আঁকি তাহলে একদম জেনিথ, টপ, এপেক্স। This is the center, this is the climax, this is the ultimate twist of the whole tragedy. When it is an inevitable result of the beginning incident, মানে একটার পর আরেকটা অ্যাকশন তো কানেক্টেড, তাই না? প্লট মানেই কি? সিকোয়েন্স অফ অ্যাকশন। প্রথমে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার কনসিকুয়েন্সে আরেকটা ঘটলো, তার কনসিকুয়েন্সে আরেকটা ঘটনা ঘটলো, এরকম সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা ঘটনা এমন ভাবে ঘটছে যে রিকগনিশনটা এটা হচ্ছে একটা ইনএভিটেবল পার্ট, এটা ঘটবেই। এবং সিকোয়েন্সটা এরকম, অ্যাকশনের সিকোয়েন্সটা এরকম যে আলটিমেটলি এটা ঘটবেই, রিকগনিশনটা ঘটবেই। যখনই এরকম ন্যাচারাল অর্গানিক স্ট্রাকচারের একটা পার্ট হিসেবে রিকগনিশনকে প্রেজেন্ট করা যায়, তখন কিন্তু দর্শকরা অনেক বেশি সেটাকে প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারে। তখনই কিন্তু পিটি অ্যান্ড ফিয়ার আরো চমৎকার ভাবে, আরো প্রপারলি কিন্তু দর্শকের মনে জাগ্রত হয়। তখনই কিন্তু আসে হচ্ছে ট্রু ক্যাথারসিস, ট্রু পারফেক্ট ক্যাথারসিস। A good contemporary example might be Alfred Hitchcock's Psycho. আলফ্রেড হিচককের একটা খুবই বিখ্যাত
মুভি আছে, হরর মুভি আছে সাইকো। এখানে the source of evil becomes clearer and clearer as the movie evolves. মুভি যত সামনে আগাতে থাকে, কাহিনী যত সামনে আগাতে থাকে, ততই যে রিকগনিশন এটা কিন্তু দর্শকের সামনে প্রকাশ হতে থাকে, but never so clear enough that we can determine what it is until it is too late. মানে এই যে ঘটনার টুইস্টটা, এটা কিন্তু নট আ ফ্লুক, এটা কিন্তু মানে কাকতালীয় ব্যাপার না, এটা হচ্ছে যিনি রাইটার, যিনি পোয়েট, তার খুব সুচিন্তিত ঠান্ডা মাথার পরিকল্পনার ফসল। উনি এমন ভাবে প্লটটাকে ডিজাইন করেছেন, এমন ভাবে একটা ঘটনার পর আরেকটা ঘটনা, তার ফলাফল আরেকটা ঘটনা, তার পরিণতিতে আরেকটা ঘটনা, তার পরিণতিতে আরেকটা ঘটনা, এক একটা ঘটনার পরিণতিতে আরেকটা ঘটনা, এবং একই সাথে ইনএভিটেবলি, একদম অবশ্যম্ভাবী, এমন ভাবে রিকগনিশনটা দর্শকের সামনে হাজির হয় যেন এটা হবেই, এটা হওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এটাই হবে, এটাই অবশ্যম্ভাবী। এই যে রিকগনিশন অ্যারাইজিং ফ্রম ইনসিডেন্টস দেমসেলফ, যখন প্লটেরই একটা ইন্টিগ্রাল পার্ট, যখন সেন্ট্রাল প্লটের একটা অবিচ্ছেদ্য অংশ হয় রিকগনিশন, আরো বলতে গেলে প্লটের যে টুইস্ট, প্লটের যে ক্লাইম্যাক্স, এই ক্লাইম্যাক্সটাই হচ্ছে রিকগনিশন, এমন ভাবে ডিজাইন করা যে এই রিকগনিশনকে কেন্দ্র করেই সমস্ত প্লট আবর্তিত। এই রিকগনিশনই হচ্ছে সমস্ত প্লটের টার্নিং পয়েন্ট, ক্লাইম্যাক্স। তখনই আমরা কিন্তু বলতে পারি দিস ইজ এ পারফেক্ট ট্র্যাজেডি। তখনই কিন্তু দর্শকের মনে প্রপারলি পিটি অ্যান্ড ফিয়ার জাগ্রত হবে, তখনই দর্শকের মনে ট্রু পার্মানেন্ট ক্যাথারসিস সৃষ্টি হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে আমাদের আজকের যে লেকচার 4, এখানে আমরা কি আলোচনা করলাম? অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে আমরা পড়লাম আজকে চ্যাপ্টার 13 টু চ্যাপ্টার 16, 13, 14, 15, 16, আজকে আমরা 4টা চ্যাপ্টার থেকে পড়লাম। প্রথমেই আমরা রিভিশন করলাম যে পারফেক্ট ট্র্যাজেডি যদি আমরা লিখতে চাই, বা কোনো কবি যদি পারফেক্ট ট্র্যাজেডি লিখতে চান, তবে কমপ্লেক্স প্ল্যান থাকতে হবে, রিভার্সাল রিকগনিশন দুটাকে প্রপারলি সিনথেসাইজ করতে হবে কোন রিয়েলিটি অ্যাকশন ইমিটেট করার ক্ষেত্রে, যাতে দর্শকের মনে প্রপারলি ক্যাথারসিস হয়। ঠিক আছে, এরপর পিটি ফিয়ার কেন হয়, পিটি কেন হয়, ফিয়ার কেন হয়? পিটি করুণা তখনই আমরা ফিল করি কোনো ক্যারেক্টারের প্রতি, যখন কোনো ক্যারেক্টার সে দুর্ভাগ্যের শিকার হচ্ছে এবং সেটা সে ডিজার্ভ করে না, আনডিজার্ভড আনমেরিটেড মিসফরচুন, তখন কিন্তু আমরা করুণা বোধ করি কোনো চরিত্রের প্রতি। আমরা কখন ভয় বোধ করি? when audience feels fear, when fear aroused by the misfortune of a man like ourselves. দর্শক দেখবে যে তারই মতন একজন মানুষ, তারই মতো চারিত্রিক ত্রুটি আছে এমন একজন মানুষ যখন তার সামনে সাফার করছে, তার সামনে যখন চরম দুর্ভোগের শিকার হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে ভয়ের জন্ম হবে। গুড ট্র্যাজেডি কখন বলছি? একটা চরিত্র যখন তার চরিত্রের দুর্বলতার কারণে একটা মোটামুটি সম্মানিত, ভালো, রিনাউন্ড, প্রসপারাস, সিমিংলি ভার্চুয়াস পারসন যখন তার ক্যারেক্টারের ত্রুটির কারণে চরম সর্বনাশের মুখে পতিত হচ্ছে, তখন কিন্তু আমাদের মনে পিটি অ্যান্ড ফিয়ার জাগ্রত হচ্ছে, আমাদের মধ্যে ক্যাথারসিসের তৈরি হচ্ছে, ক্যাথারসিসের সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে ট্র্যাজেডি। এরপর আমরা ফিয়ার অ্যান্ড পিটি কিভাবে প্রপারলি দর্শকের মনে জাগ্রত করা যায় সেই নিয়ে আলোচনা আছে। কি কি সার্কামস্ট্যান্সেস, কি কি পরিস্থিতি যদি আমরা ট্র্যাজেডিতে সৃষ্টি করি তাহলে সেটা প্রপারলি পিটি অ্যান্ড ফিয়ার সৃষ্টি করবে, ক্যাথারসিস সৃষ্টি করবে, সেই ব্যাপারে বলা আছে। ক্যারেক্টার ডিজাইনিং এর সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ট্র্যাজিক হিরোর ক্যারেক্টারে কি ধরনের ট্র্যাজিক ফ্ল
হিউব্রিস, হ্যামার্শিয়া থাকলে তা দর্শকের মনে প্রপারলি ক্যাথারসিস সৃষ্টি করতে পারে, সেই বিষয়ে আলোচনা করেছি। এরপর আমরা রিকগনিশন বিষয়ে রিভাইজ করলাম পূর্ববর্তী লেকচার থেকে। কি কি প্রকারের রিকগনিশন আছে আমরা দেখলাম। ৬ প্রকারের রিকগনিশন আমরা পাচ্ছি। বাই সাইন, by invented by will, from memory, from reasoning, from involving false interference, arising from incidents themselves. এরপর আমরা সাইন দেখলাম যে প্রতীকের মাধ্যমে রিকগনিশন আসতে পারে, জোর করে ফোর্সফুলি রাইটার ইন্টেনশনালি ফোর্সফুলি এটাকে দর্শকের সামনে হাজির করতে পারেন। স্মৃতির মাধ্যমে আসতে পারে, যুক্তির মাধ্যমে আসতে পারে, বাইরের কোনো ক্যারেক্টারের মাধ্যমে আসতে পারে। আলটিমেটলি দ্য বেস্ট অপশন সেই রিকগনিশন যেটা স্ট্রাকচারের একটা ইন্টেগ্রাল পার্ট। প্লটটা এমনভাবে কনস্ট্রাক্ট করা হয় যেন যেন প্লটটা এমনভাবে কনস্ট্রাক্ট করা হয় যেন এই রিকগনিশন, ক্লাইম্যাক্স, টুইস্ট এটা যেন পুরো নাটকের একটা ন্যাচারাল কনসিকুয়েন্স, যতগুলো ঘটনা ঘটবে সেই ঘটনার ন্যাচারাল কনসিকুয়েন্স। এমনভাবে পোয়েট ট্র্যাজেডিকে ডিজাইন করবেন যেন রিকগনিশন কে কেন্দ্র করে পুরো ঘটনাটা সার্কেল করে, আবর্তিত হয়। অ্যাকশন গুলো এমনভাবে অ্যারেঞ্জ করা, the sequence of actions in arrange such a way that it is natural to get such recognition. ঘটনার পর ঘটনা এমনভাবে সাজানো থাকবে, ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার ফলাফল আরেকটা ঘটনা। রিকগনিশন হবে হচ্ছে সমস্ত ঘটনার চূড়ান্ত ফলাফল। ধীরে ধীরে একটু একটু করে রিকগনিশনটা একদম ইনএভিটেবল একটা কনসিকুয়েন্স হিসেবে দর্শকের সামনে হাজির হবে। এমনভাবে এমনভাবে রিকগনিশনটা পোয়েট অডিয়েন্সের সামনে হাজির করবে যেন রিকগনিশন একটা পার্ট অফ এন অর্গানিক স্ট্রাকচার, ন্যাচারালি অ্যাকশন গুলো থেকে উদ্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের আলোচনা। আপনারা ভালো করে দেখেন, ভালো করে স্টাডি করেন। যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো রকম কনফিউশন হয় অবশ্যই জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে গুগল ক্লাসরুমে জানাবেন অথবা মেসেঞ্জারে জানাবেন। ওকে, অল দ্য বেস্ট। পরবর্তী ক্লাসে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।